আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আমি থাকব মুনাওয়ার মইনুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্যাক্স, ভিএটি ও ন্যাশনাল ইন্স্যুরেন্স না বাড়ানো নিয়ে বিতর্কে লেবার ও কনজারভেটিভ দল, প্রতিশ্রুতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা। ব্রিটিশ সৈন্য হত্যা করার জন্য প্রশিক্ষণ ও সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টার অভিযোগে কাজী ইসলাম নামে নিউহামের এক তরুণ দোষী সাব্যস্ত। সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমাহীন ভোট জালিয়াতি ও ভোট ডাকাতির অভিযোগ করে সিটি কর্পোরেশন নির্বাচন বাতিলের দাবি জানালেন আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা। এবং নেপালের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে সিন্ধু পালচকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ট্যাক্স, ভিএটি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স নিয়ে বিতর্কে জড়ালেন লেবার ও কনজারভেটিভ দল। ডেভিড ক্যামেরন বলেছেন তার দল আবার ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে আয়কর, ভিএটি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স বাড়বে না। বিপরীতে লেবার নেতা এড মিলিব্যান্ড বললেন এটি শেষ মুহূর্তে জনপ্রিয়তা লাভে কনজারভেটিভ দলের নতুন কৌশল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বইছে নির্বাচনের উত্তপ্ত হওয়া, বলা যাচ্ছে না ভোটাররা কাকে বিশ্বাস করছেন। ডেভিড ক্যামেরন বিশ্বস্ততা অর্জনের চেষ্টা করছেন আয়কর, ভিএটি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স না বাড়ানোর ওয়াদা দিয়ে, আর এড মিলিব্যান্ড কার্ড থেকে রক্ষা করতে চায় ট্যাক্স ক্রেডিট। ক্যামেরন আজ বললেন তার দল ক্ষমতায় গেলে আগামীতে নতুন আইন করে আয়কর, ভিএটি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধি বন্ধ করে দিবে আগামী ৫ বছরের জন্য। Working people in this country have paid enough tax. As this economy recovers, I want you to be able to keep more of your own money to spend as you choose. That is the choice. Take home pay going up with the Conservatives, or take home pay going down because they put up your taxes with Labour. তবে অর্থনীতিবিদরা বলছেন আগামীতে ট্যাক্স বন্ধের আইন করা হলে অর্থনীতি সচল রাখা কঠিন হবে। So this will be a law. This is a guarantee because I know what needs to be done. লেবার দল ক্যামেরনের এইসব প্রতিশ্রুতি উড়িয়ে দিয়ে বলল এটা শেষ মুহূর্তে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা। বলল ট্যাক্স ক্রেডিট কর্তনের গোপন পরিকল্পনা রয়েছে টরি পার্টির। No government led by me as Prime Minister will cut the tax credits that working people rely on. Instead, we'll raise them, at least in line with inflation in every budget. And we reject the Tory plans to attack child benefit. লেবার দল ওয়াদা করলো ক্ষমতা গেলে আয়কর, ভিএটি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স বাড়াবে না। তবে মিলিব্যান্ড বললেন তাদের পরিকল্পনার মধ্যে ভিন্নতা রয়েছে। The difference between us and the Tories is that we have said we'll have a mansion tax on the most expensive homes above £2 million. We have said that we'll reverse David Cameron's tax cut for millionaires. লিবডেমও একই প্রতিশ্রুতি দিল। The Liberal Democrat plans don't involve any increase in national insurance, VAT, headline corporation tax rates or income tax rates. এখন কথা hচ্ছে কাকে বিশ্বাস করবে ভোটাররা। এই কারখানার কর্মকর্তারা বললেন তারা নতুন আইন নয়, বিশ্বাস করতে চান রাজনীতিকদের ওয়াদা। I'm not anti-David Cameron like a lot of Labour people are, but I still believe more in what Ed Miliband will do. Over the last 5 years, are you better off now than what you were then? And the answer is yes. Obviously with Cameron, you've got the track record of what he's done in the last 5 years, so you can really judge him on that. But if I want to change and trust somebody else, then I might go for Miliband. সবশেষে দেখা যাচ্ছে একা কোনো দলকে বিশ্বাস করতে পারছেন না ভোটাররা। তারা মনে করেন নির্বাচনের পর রাজনীতিকরা তাদের ওয়াদা ভঙ্গ করবেন, এতে কোনো সন্দেহ নেই। তাছাড়া এককভাবে কোনো দল ক্ষমতায় না গেলে প্রতিশ্রুতি রক্ষা করা আরও কঠিন হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এদিকে সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টার অভিযোগে 18 বছরের এক তরুণকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কাজী ইসলাম নামের নিউহামের এই তরুণ মানসিকভাবে দুর্বল আরেক তরুণকে বোমা বানানো এবং ব্রিটিশ সৈন্য হত্যা করার জন্য প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ বলছে তারা এখন মানসিকভাবে দুর্বল প্রকৃতির তরুণদের প্রতি বিশেষ দৃষ্টি রাখছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
18 বছরের কাজী ইসলাম আরেক টিনেজারকে বোমা বানানো এবং ব্রিটিশ সৈন্য হত্যা করার জন্য প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল। সে জানতো তার টার্গেট করা তরুণ হ্যারি টমাসের ভালো মন্দ বোঝার মতো মানসিক ক্ষমতা তেমন ছিল না। হ্যারি জানান কাজী খুবই ধূর্ত প্রকৃতির। I think he's very manipulative person. He's very cunning. He will make out like he's a really kind person because that's how he comes across at first. But deep inside, he's evil. He thought I was stupid. He thought I was that vulnerable that I would actually make this bomb for him. কোর্টে জানানো হয় কিভাবে কাজী মেসেজের মাধ্যমে হ্যারিকে বোমা বানানোর সরঞ্জাম কিনতে নির্দেশ দিয়েছিল। ওলুইচে নিহত ব্রিটিশ সৈন্য লি রাগবিকে হত্যার দায়ে দোষী সাব্যস্তদের মতো হ্যারিকে দিয়েও হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল কাজী। I was worried, but I wasn't going to do it. I was trying to buy myself some time, to be honest with you. I thought if I grass on him, I could end up in stitches. You know what I mean? Snitches get stitches. And if I say to him I'm not going to do it, he might kill me, even then. হ্যারির মতো মানসিকভাবে দুর্বল প্রকৃতির তরুণদের প্রতি বিশেষ দৃষ্টি রাখছে পুলিশ। বিশেষ করে স্বাস্থ্য বিভাগ এবং স্কুলের সাথে একযোগে কাজ করছে তারা। We're working with the health service as we are with schools to try and understand this form of grooming, to try and protect our young people and those with mental health difficulties from this particularly dangerous form of Islamic extremism. নিহামে পরিবারের সাথে বসবাস করা কাজী ইসলামের বিরুদ্ধে আগামী 29 মে সাজার মেয়াদ ঘোষণা করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। 11 জুন অনুষ্ঠিতব্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচন নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে কমিউনিটি। ব্যবসায়ী, পেশাজীবী থেকে শুরু করে পাড়ার সাধারণ বাসিন্দারা নির্বাচন নিয়ে সরব। তবে অনিয়মের অভিযোগে মেয়র পদ খালি হওয়া কমিউনিটির জন্য ক্ষতিকর উল্লেখ করে আগামীতে সৎ নেতৃত্ব আশা করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল কাদির মুরাদ, ক্যামেরায় ছিলেন শিমুল সূত্রধর। হাইকোর্ট টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদ খালি করার নির্দেশ দেওয়ার পর এ নিয়ে আলোচনা এখনও তুঙ্গে। এর মধ্যে আগামী 11 জুন পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণার পর কমিউনিটি আবার সক্রিয় হয়ে উঠেছে। ব্যবসায়ীরা মনে করেন টাওয়ার হ্যামলেটসে বাঙালি কমিউনিটি এখন শিক্ষা দীক্ষায় এগিয়ে। এই ভাবমূর্তি যাতে আরও উঁচুতে তুলে ধরা যায় সেজন্য আগামী নির্বাচনে সঠিক নেতৃত্ব প্রত্যাশা করেন। আমরা অতীতে মুরব্বীরা যে প্ল্যাটফর্মটা করে গেছেন, আমাদের কারণে যাতে আমাদের বাঙালি সুনাম নষ্ট না হয়। আমাদের সমাজে প্রত্যেকটা গড়ি গ্র্যাজুয়েশন করে এখন মেইন স্ট্রিমে বিভিন্ন ধরনের পেশায়, প্রফেশনাল পেশায় জড়িত আছেন। আমাদের কোনো অবস্থাতে উচিত না আমাদের বাঙালিদের দ্বারা আমাদের কোনো ধরনের মান সম্মান ক্ষতিগ্রস্ত হয়। আমাদের উত্তরণের সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করা দরকার। পেশাজীবীরা বলেছেন টাওয়ার হ্যামলেটস মেয়র পদ শূন্য হওয়া দুঃখজনক, যা কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারা সৃষ্ট বদনাম গুছাতে রাজনীতিকদের প্রতি অনুরোধ জানালেন। টাওয়ার হ্যামলেটবাসী ভবিষ্যতের নির্বাচনে যারা এই ধরনের কাজকর্মের সাথে জড়িত ছিলেন তাদের বিষয়টি বিবেচনা রেখে এমন কাউকে নির্বাচিত করবেন যিনি নিজেদের সম্মান এবং কমিউনিটির সম্মান অক্ষুণ্ণ রাখবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, সেই বিবেচনা করে নতুন নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটি আমার প্রত্যাশা। কমিউনিটির সাধারণ ভোটাররাও নির্বাচন নিয়ে উৎসুক। তারাও চান আগামী 11 জুন যেন কমিউনিটি থেকে একজন মেয়র নির্বাচিত হন, যার মাধ্যমে কমিউনিটির মুখ উজ্জ্বল হবে। আগামী নির্বাচনে যারা ইলেকশনে আসবে আমাদের বিশেষ করিয়া এশিয়ানদের ইজ্জত যে রক্ষা হয় সেইভাবে চলার জন্য আমি আশা করব। কমিউনিটিতে হতাশা বিরাজ করছে টাওয়ার হ্যামলেটসের মেয়র পদ শূন্য হওয়ার পর। তবে সবাই চায় আগামী নির্বাচনে যেন সেই আসন আবারও বাঙালি কমিউনিটির কেউ অলংকৃত করে। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। এবারে বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে ঢাকা সিটির নবনির্বাচিত 2 মেয়র দেখা করতে গেলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন কথা যারা বলেন তাদেরকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসাবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে রিপোর্টে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে আসেন নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও সাইদ খোকন। নতুন মেয়রদের অভিনন্দন জানিয়ে নির্বাচনে কারচুপির অভিযোগ নাকচ করে দেন প্রধানমন্ত্রী। এবারে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু পরিবেশে হয়েছে, কিছু কিছু ঘটনা ছাড়া। তবে যে সমস্ত জায়গায় সমস্ত ঘটনা ঘটেছে সেগুলি অবশ্যই আমরা তদন্ত করব।
আমরা খতিয়ে দেখব। নির্বাচন নিয়ে অভিযোগকারীদের এ সময় সন্ত্রাসী ও জঙ্গিবাদের মদতদাতা হিসেবে অভিযুক্ত করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়কে জনগণের জয় হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যদি কারচুপি হয়ে থাকে আর সেই কারণে যদি তার নির্বাচন বয়কট করতে হয়, তাই এত অল্প সময়ের মধ্যে এত ভোট কাস্ট হলো কিভাবে, এত ভোট পেল কিভাবে? আমার এটাই প্রশ্নের উত্তর দিতে হবে। এবং যারা তাদেরকে মানে সমর্থন দিয়ে নানা কথা বলছে তাদের কাছে আমার এটা প্রশ্ন। এ বিজয় হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নাশকতাকারীদের বিরুদ্ধে জনরায়। রাজধানী ঢাকাকে আধুনিক ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে জানান নবনির্বাচিত মেয়ররা। আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি তাদের। সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনাদের সহযোগিতায় মানুষের ঢাকা নর্থ এবং সাউথের কিছু বদলাবে। ঢাকা শহর অত্যন্ত সমস্যা সংকুল একটা শহর। আমি আমার জীবন দিয়ে কাজ করে যাব, আমার নিয়ত পরিষ্কার। সরকার সমর্থিতরা নির্বাচিত হওয়ায় ঢাকার উন্নয়ন কাজ সহজ হবে বলে মনে করেন সদ্য বিজয়ী মেয়ররা। ব্যতিক্রম কিছু করার ভাবনা থেকে 15 বছর আগে বাঁশের আসবাবপত্র তৈরি শুরু করেন মৌলভীবাজার কমলগঞ্জের বড়চেক গ্রামের আমির হোসেন সিরাজ। ক্রেতাদের চাহিদা ও মানুষের উৎসাহে সেই সিরাজ গড়ে তুলেছেন কুটির শিল্প। এখন প্রয়োজন সরকারি সহযোগিতা। মৌলভীবাজার প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই মূলত এই শিল্পের সূচনা করেন আমির হোসেন সিরাজ। বর্তমানে তার বাঁশের তৈরি খাট, সোফা, খাবার টেবিল, চেয়ার সহ নান্দনিক আসবাবপত্র দেশি বিদেশি ক্রেতাদের মনোযোগ আকৃষ্ট করছে। এই আসবাবপত্রের গুণগত মান ঠিক থাকবে এবং 50 বছরের উপকার আক্রমণে নষ্ট হবে না বলে জানিয়েছেন স্বত্বাধিকারী। অনেকদিন এটার পিছনে আসি, তারপরে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক লোকেরা চাচ্ছে, তারপরে দেশের বিদেশের সবাই এসে প্রশংসা করতেছে জিনিসটা ব্যতিক্রম থাকায়। প্রথমে 3 জন শ্রমিক নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে এক কারখানায় কর্মসংস্থান হয়েছে 15 থেকে 20 জন শ্রমিকের। ব্যতিক্রমী এই আসবাবপত্রের চাহিদা থাকার পরও মূলধনের অভাবে বড় পরিসরে কারখানাকে দাঁড় করাতে পারছেন না বলে জানালেন স্বত্বাধিকারী। বাঁশের তৈরি এই শিল্পকে ক্ষুদ্র শিল্প হিসেবে সরকারি স্বীকৃতি এবং এই শিল্পের অগ্রগতির জন্য পুঁজির যাতে সমস্যা না হয় এই লক্ষ্যে কাজ করছে মৌলভীবাজার চেম্বার অফ কমার্স, জানালেন মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। বাঁশের এই কুটির শিল্পটাকে সরকার যাতে ক্ষুদ্র শিল্প হিসেবে স্বীকৃতি দেন এবং এই শিল্পের সাথে জড়িত যারা আছেন তাদের যাতে পুঁজির কোনো সমস্যা না হয় সেই দিক থেকে বাংলাদেশে যে তফসিলি ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো যাতে এগিয়ে আসে। স্থানীয় কাঁচামালকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধি সহ এই শিল্পকে অগ্রসর করে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি নিউজ, সিলেট। দেখছিলেন বাংলা টিভি সংবাদ। যাচ্ছে বিরতিতে, ফিরে এসে থাকছে। সীমাহীন ভোট জালিয়াতি ও ভোট ডাকাতির অভিযোগ করে সিটি কর্পোরেশন নির্বাচন বাতিলের দাবি জানালেন আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা। এবং নেপালের ভূমিকম্পে মৃতের সংখ্যা 5000 ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে সিন্ধুপালচকে। বিরতির পর আবারও স্বাগত। দেখছিলেন বাংলা টিভি সংবাদ, সঙ্গে রয়েছে আমি মুনাওয়ার মইনুল। আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। সীমাহীন ভোট জালিয়াতি ও ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে সিটি কর্পোরেশন নির্বাচন বাতিলের দাবি জানালেন আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবিও তাদের। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিএনপিকে সিটি নির্বাচনে আসতে উৎসাহ দিয়েছিলেন যেসব বিশিষ্ট নাগরিক, তাদের সংগঠন আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলন করেন নির্বাচনের পরদিন। নির্বাচনে নানা অনিয়ম, কারচুপি ও নির্যাতনের ফিরিস্তি তুলে ধরেন তারা। বলেন, নির্বাচনের নামে এমন দৃশ্যে জাতি হতবাক হয়েছে। গতকালের নির্বাচন ছিল জাতির ইতিহাসে এক মহা কলঙ্কজনক ঘটনা। নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার দলের যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের স্বেচ্ছাচারিতায় পুরো নির্বাচন প্রক্রিয়াটি আবর্জনায় পরিণত হয়েছে। এই রকমভাবে প্রকাশ্যে ভোট চুরি ও ডাকাতির ঘটনায়
আমরা বিস্মিত, গোটা জাতি হতভম্ব, আমরা উৎকণ্ঠিত, আমরা আতঙ্কিত, আমরা উদ্বিগ্ন দেশের এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। এই তামাশার নির্বাচনটি বাতিল এবং পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। ভোট বর্জন পূর্ব পরিকল্পিত ছিল না দাবি করে তারা বলেন, নানা বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকতে চেয়েছেন, কিন্তু সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম সুযোগও সরকার রাখেনি। বেগম খালেদা জিয়া বিরোধী নেত্রী, তিনি নির্বাচনের জন্য সিরিয়াসলি কাজ করেছেন এবং তিনি জীবনের ঝুঁকি নিয়েও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। যদি নির্বাচনকে সরে আসার এরকম পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত থাকতো, তাহলে কিন্তু তিনি নির্বাচনী প্রচারে বের হতেন না, আমরা কাজ করতাম না। এই টেলিফোন আলাপটি আমাদের কাছে মনে হয়েছে সম্পূর্ণ একটি ভিত্তিহীন আলাপ। এবং নির্বাচনের ভোটের দিনই যখন সকল পোলিং এজেন্ট এবং আমাদের প্রতি ওয়ার্ডে প্রতি কেন্দ্রে যে আমাদের নিয়োজিত পর্যবেক্ষক ছিলেন, তাদের কাছ থেকে আমরা যখন এই রিয়াকশন পাচ্ছি যে কোনো ভোটার ঢুকতে পারছে না, পর্যবেক্ষক যেতে পারছে না, সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, ভোটারদের বাধা দেওয়া হচ্ছে, এবং প্রতি কেন্দ্রের সামনে শাসক দলীয় সশস্ত্র ক্যাডাররা অবস্থান দিচ্ছে যে কোনো ভোটারদের সন্দেহ হলে যে তিনি আমাদের ভোট দিবেন তাদেরকে বের করে দিচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিই। এটি কোনোভাবেই কোনো পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল না। সব প্রার্থীকে সমান সুযোগ দিতে কোনো চেষ্টাই করেনি নির্বাচন কমিশন, উল্টো সেনাবাহিনী মোতায়েন নিয়ে নাটক করেছে বলেও অভিযোগ করেন তারা। অন্যদিকে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ ছিল সম্পূর্ণ নাটক এবং নির্বাচন বর্জনও পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বেলা 12টার দিকে সিলেটবাসীর বহু কাঙ্ক্ষিত সুরমা নদীর উপর নবনির্মিত কাজীর বাজার সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সিটি নির্বাচনে বিএনপি সকালে ভোট বর্জন ঘোষণা না করলে রেজাল্ট অন্য কিছু হতে পারত, কারণ তাবিতাওয়াল অনেক ভালো ভোট পেয়েছিল। অন্যদিকে বিএনপি বলছে 5 ভাগ মানুষও ভোট দিতে পারেনি, অথচ তারা যে ভোট পেয়েছে তা 15 ভাগেরও বেশি। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সিলেটের জেলা প্রশাসক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সারাদিন যদি তারা 12টা 20 এবং 10টায় যদি বর্জন না করত এই নির্বাচন, তাহলে রেজাল্ট অন্য কিছু হতে পারে। 3টার মধ্যে 2টা নাও একটা আসন বিএনপি 20 দল পেতেও পারত। আবারও ব্রিটেনের নির্বাচনের খবর। লন্ডনের মেয়র বরিস জনসন বলেছেন, ইউরোপের যে কোনো দেশের তুলনায় ব্রিটেনের অর্থনীতি বর্তমানে অনেক ভালো অবস্থানে রয়েছে এবং তা একমাত্র সম্ভব হয়েছে কনজারভেটিভ পার্টির দক্ষ নেতৃত্বে দেশ পরিচালনার ফলে। গত সোমবার এনফিল্ড নর্থ আসনের কনজারভেটিভ পদপ্রার্থী নিক ডিবোইস এর সমর্থনে প্রচারণাকালে তিনি একথা বলেন। এ সময় কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ হার্টফোর্ড রিজিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল হক তারেক, এসেক্স রিজিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, নিউহাম শাখার চেয়ারম্যান রইস মিয়া, হার্টফোর্ডশায়ারের ট্রেজারার হেলাল চৌধুরী সহ স্থানীয় বাঙালি কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন। এ আসনে অন্যান্য দলের এমপি পদপ্রার্থীদের মধ্যে লেবার দলের জোয়ান রায়ান, লিবারেল ডেমোক্রেট দলের কারা জেনকিনসন এবং গ্রিন পার্টির ডেভিড ফ্লিন্ট সহ আরও প্রার্থী রয়েছেন। এদিকে বাংলাদেশ জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর বড় ছেলে এবং আওয়ামী লীগ নেতা ডক্টর মোহাম্মদ সেলিমের স্মরণে শোক সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আলহাজ শামসুদ্দিন খান, শামসুদ্দিন আহমেদ মাস্টার, অধ্যাপক আবুল হাশেম, মারুফ চৌধুরী, দেওয়ান গৌস সুলতান, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাজ্জাদ মিয়া সহ আর অনেকে। সভায় বক্তারা ডক্টর মোহাম্মদ সেলিমের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরীর অকাল মৃত্যুতে যুক্তরাজ্য বসবাসরত কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ মঙ্গলবার এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
পূর্ব লন্ডনের সাবেক ছাত্রনেতা তরিকুর রশিদ চৌধুরী শওকতের সভাপতিত্বে এবং এস.এম. আতিকের পরিচালনায় কমলগঞ্জ সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ইমদাদুর রহমান রাহাত। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক এম কয়সার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম, বিএনপির নেতা এমদাদ হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক নাসিম আহমদ শাহিন সহ আর অনেকে। প্রখ্যাত আলেম আল্লামা সাহেব কিবলা ফুলতলির ইসালে সওয়াব উপলক্ষে বার্মিংহামে দি ফাউন্টেন অব লাইট শীর্ষক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসালে সওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির মিডল্যান্ডসের উদ্যোগে বার্মিংহামের স্মল হিথের গমকুল শরীফ জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মুশফিক চৌধুরী মোর্শেদ জানান, বার্মিংহাম আঞ্জুমান আল ইসলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হুসামুদ্দিন আল হুমায়দি ও শাকিল আহমেদের পবিত্র কোরআন তালাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসালে সওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির মিডল্যান্ডসের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা এম.এ. কাদির আল হাসান পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হাইন্সের চেয়ারম্যান আল্লামা পীর সৈয়দ লামতে হুসাইন, মৌলানা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগি। এছাড়া বক্তব্য রাখেন ব্রিকলেন মসজিদের খতিব মৌলানা নজরুল ইসলাম। আঞ্জুমানে আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ সাব্বির আহমদ, কাউন্সিলর আহমেদুল হক, এমবিই, পীরজাদা ডক্টর হাবিব আহমেদ সহ আর অনেকে উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম আব্দুস সামাদ আজাদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন ওল্ডহামের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওল্ডহামের স্থানীয় একটি রেস্টুরেন্টের সংগঠনের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হোসেন আহমেদ, মশিউর রহমান মুছা, সাদিকুর রহমান, শাহিনুর রহমান, মোশাহিদ আলী সহ আরও অনেকে। সবাই বক্তারা মরহুম আব্দুস সামাদ আজাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে বলেন, স্বাধীনতা উত্তর তার সুযোগ্য নেতৃত্বের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপিত হয়। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হোসেন আহমেদ। তিন সিটি কর্পোরেশনের নির্বাচনকে তামাশার নির্বাচন আখ্যায়িত করে এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে প্রতিবাদ সভা করেছে বার্সেলোনা বিএনপি। আমাদের স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, গত মঙ্গলবার স্থানীয় একটি হলে বার্সেলোনা বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা প্রহসন ও জালিয়াতির নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করে আরও বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন যে কত হাস্যকর হতে পারে তা আবারও প্রমাণিত হলো। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মুক্তার আহমেদ, মনোয়ার পাশা, লাইবুর রহমান, এ.আর. লিটু, শাহেন তালুকদার সহ আর অনেকে। বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে পদত্যাগ করার জন্য আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে গত 25 এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 5,000 ছড়িয়ে গেছে। সিন্ধুপাল্চকে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। এ সংখ্যা 1400 বলে জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত দেশ জুড়ে 5,006 জনের মৃত্যুর রেকর্ড করেছে বলে জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে যাওয়া দ্য ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার বলেছে 7.9 মাত্রার ভূমিকম্প এবং তৎপরবর্তী আঘাতগুলোতে 10,224 জন আহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডুতে 1,039 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। বক্তপুরে 250 এবং ললিতপুরে নিহত হয়েছে 159 জন। এরই মধ্যে নেপালের সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের যৌথ উদ্ধারকারী দল মানাং এবং মুস্তাং থেকে 1,600 পর্যটককে উদ্ধার করে পোখরায় নিয়ে গেছে। ভূমিকম্পে নেপালে নিহত হয়েছে বিভিন্ন দেশ থেকে আসা 10 পর্যটক। সিন্ধুপাল্চোক, কাঠমান্ডু, নোয়াকোট, ধাদিং, বক্তপুর, ললিতপুর, কাবরি পালাঞ্চোক, গোখরা এবং রসুয়াতে পুরোদমে উদ্ধার অভিযান চলছে এবং জানিয়েছে সরকার।
ভারত, শ্রীলঙ্কা, চীন, তুরস্ক, নেদারল্যান্ডস, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইসরায়েল, মালয়েশিয়া এবং জাপানের উদ্ধারকারী দল কাঠমান্ডুর বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছে। এবারে খেলার খবর। দিনের শুরুতে ব্যাটিং আর পরে বোলিং এবং ফিল্ডিংয়ে ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে চাপে পড়েছে বাংলাদেশ। মাত্র 27 রানে শেষ 5 উইকেট হারানোয় খুলনা টেস্টে প্রথম ইনিংসে 232 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। পরে ক্যাচ হাতছাড়া করে দ্বিতীয় দিন শেষে অতিথিদের ভালো অবস্থানে যাওয়ার সুযোগ করে দিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান সংগ্রহ করেছে 1 উইকেটে 227 রান। অতিথিরা এখনও 105 রানে পিছিয়ে আছে। মোহাম্মদ হাফিজ 137 এবং আজহার আলী 65 রানে ব্যাট করছেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। আগের দিনে 236 রান নিয়ে দিন শুরু করেন সাকিব মুশফিক। বাংলাদেশের সামনে তখন বড় স্কোরের হাতছানি, কিন্তু বিগ শট খেলতে গিয়ে দলীয় 243 রানের মাথায় মাত্র 25 রান করেই বিদায় নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। অভিষিক্ত সৌম্য সরকারকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুললেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। কিন্তু দারুণ সম্ভাবনার এই জুটির অবসান ঘটল 305 রানের মাথায়। হাফিজের বলে সৌম্য সরকার ফিরলেন ব্যক্তিগত 33 রানে। অধিনায়ক মুশফিকও এরপর বেশি দূর যেতে পারলেন না। ইয়াসির শাহের বলে ক্যাচ শেখাতে গিয়ে বিদায় নিলেন ব্যক্তিগত 32 রানে স্বাগতিক অধিনায়ক। এরপর টেইলএন্ডারদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 332 রানে শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানলেন তাইজুল। দলীয় 50 রানে প্যাভিলিয়নের পথ ধরলেন সামি আসলাম। এরপর হাফিজ এবং আজহারের ব্যাটে ভর করে এগোতে থাকে পাকিস্তান। তবে মুশফিক সহজ ক্যাচ না ছাড়লে আজহার আলীকে ফিরতে হতো 28 রানে। অন্যদিকে মোহাম্মদ হাফিজ ওয়ানডে স্টাইলে চড়াও হলেন টাইগার বোলারদের উপর। তুলে নিলেন নিজের 8ম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত হাফিজ ও আজহার আলীর অবিচ্ছিন্ন 177 রানের পার্টনারশিপে 1 উইকেটে 227 রানে দিন শেষ করে পাকিস্তান। হাফিজ 137 রানে ও আজহার আলী 65 রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনে দ্রুত উইকেট তুলে নেওয়াই হবে এখন টাইগারদের লক্ষ্য। সবশেষে আবহাওয়া। বৃহস্পতিবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি হতে পারে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও আংশিক মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের বৃহস্পতিবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ হলো বাংলা টিভির আজকের সংবাদের আয়োজন। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ট্যাক্স, ভিএটি ও ন্যাশনাল ইন্স্যুরেন্স না বাড়ানো নিয়ে বিতর্কে লেবার ও কনজারভেটিভ দল, প্রতিশ্রুতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা। ব্রিটিশ সৈন্য হত্যা করার জন্য প্রশিক্ষণ ও সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টার অভিযোগে কাজী ইসলাম নামে নিয়হামের এক তরুণ দোষী সাব্যস্ত। সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমাহীন ভোট জালিয়াতি ও ভোট ডাকাতির অভিযোগ করে সিটি কর্পোরেশন নির্বাচন বাতিলের দাবি জানালেন আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা। এবং নেপালের ভূমিকম্পে মৃতের সংখ্যা 5000 ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে সিন্ধুপাল্চকে।
বাংলা টিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।